কক্সবাজারে মৌসুমীর সর্বোচ্চ বৃষ্টি, পাহাড় ধসে ৬ জনের মৃত্যু, আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক। গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র এখন অব্যাহত আছে বললেন মির্জা ফখরুল। বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য রোগী, জ্বর হলে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। জনমত জরিপে ট্রাম্পের চেয়ে ৫% এগিয়ে কমলা, ফের বিতর্কের আহ্বান প্রত্যাখ্যান রিপাবলিকানদের। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ভারী বর্ষণে কক্সবাজারে পৃথক পাহাড় ধসে প্রাণ গেল মা, 2 শিশু কন্যা এবং 3 ভাইয়ের। সদর উপজেলার ঝিলংজা ও উখিয়ায় পাহাড় ধসে মর্মান্তিক মৃত্যু হয় 2 পরিবারের 6 জনের। সরিয়ে নেওয়া হচ্ছে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের। এদিকে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাতে প্লাবিত কক্সবাজার শহর সহ অর্ধশতাধিক গ্রাম। বিভিন্ন হোটেলে আটকা পড়েছেন কয়েক হাজার পর্যটক। কক্সবাজার থেকে ইকরাম চৌধুরী টিপুর পাঠানো রিপোর্ট। কিছুতেই থামছে না পাহাড় ধসে মৃত্যু, ঝরে গেল মা মেয়ে সহ 2 পরিবারের আরও 6 প্রাণ। এ নিয়ে চলতি বর্ষা মৌসুমে পাহাড় ধসে জেলায় মারা গেল অন্তত 27 জন। কদিন ধরে ভারী বর্ষণ কক্সবাজারে। শুক্রবার ভোররাতে আকস্মিক পাহাড় ধস, ঘুমাতে গিয়ে চির ঘুমে চলে গেল পাহাড়ের পাদদেশের বাসিন্দা সদর উপজেলার ঢিককুল এলাকার আখিমণি এবং তার 2 শিশুকন্যা নাইমা ও লতিফা। এর আগে বৃহস্পতিবার রাতে উখিয়া উপজেলার 14 নম্বর হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস কেড়ে নেয় 3 ভাই আব্দুল রহিম, আব্দুল হাফেজ ও আব্দুল ওয়াহেদের জীবন। মিজান ভাইয়ের একদম স্ত্রী এবং 2টা কন্যা সন্তান, ওরা দুজন একদম স্পট ডেড হয়েছে। প্রথমে স্থানীয়রা এগিয়ে আসে, পরে উদ্ধার তৎপরতায় যোগ দেয় ফায়ার সার্ভিস। আমরা উপজেলা প্রশাসন সদরের পক্ষ থেকে আর্থিক অনুদান দিব, সরকারি অনুদান যেটা তাদেরকে করব। তাদেরকে আরও সচেতন করার জন্য সিপিপি ইতিমধ্যে মাইকিং করা, বাড়ি বাড়ি গিয়ে বলা, ভলান্টিয়ারদের মাধ্যমে ওদের সার্বিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এদিকে গত বুধবার থেকে ভারী বর্ষণে ব্যাপক জলজট কক্সবাজার শহরে। পানি ঢুকে পড়েছে অর্ধশতাধিক গ্রামের রাস্তাঘাট, বাড়ি ঘরে। চরম ভোগান্তি জনজীবনে। যে হারে বৃষ্টি হচ্ছে কক্সবাজারে এরকম বৃষ্টি আমার বয়সে দেখিনি। জনসাধারণ যে কষ্টগুলো পাচ্ছে, একটা ডেলিভারি রুগী যখন এখন এখান থেকে নিয়ে যাওয়ার কোনো সম্ভব কিনা আপনি দেখেন। আবহাওয়া অফিস জানায় বৃহস্পতিবার ভোর 6টা থেকে শুক্রবার সকাল 9টা পর্যন্ত কক্সবাজারে বৃষ্টিপাত 401 মিলিমিটার, যা চলতি মৌসুমে রেকর্ড। এনটিভি নিউজ ডেস্ক। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদের পতন হলেও এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর বিএনপির নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দখলদারিত্ব করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এছাড়া অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র সংস্কার কাজে সবাইকে সহযোগিতার আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শুক্রবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন তারা। মইদুল ইসলামের রিপোর্ট। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর দেশে প্রত্যাবর্তন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। এ সময় তিনি তুলে ধরেন দেশ নিয়ে আওয়ামী লীগের নানা ষড়যন্ত্রের কথা। যাদের পতন ঘটেছে তারা আমেরিকাকে ইন্ডিকেট করে এই কথাগুলো বলে যে আমেরিকা রেজিম চেঞ্জ করেছে। আমি হলফ করে বলতে পারি আমেরিকার কোনো রেজিম বাংলাদেশে করেনি। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র জনতা তাদের সর্বোচ্চ আত্মত্যাগের মাধ্য দিয়ে এই রেজিমকে চেঞ্জ করেছে। দেশের মানুষের ঐক্য বিনষ্ট করতে আওয়ামী লীগ বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে অভিযোগ করে অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। এই বিজয় তখনই আপনার সুসংগত হবে যদি আমরা এটাকে ধরে রাখতে পারি।
আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল সেই ঐক্যকে যে আমরা অটুট রাখতে পারি, আজকে খুব সুপরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করবার একটা চক্রান্ত চলছে, সেটাকে আমাদেরকে আবার রুখে দিতে হবে। এখানে আমি অনুরোধ করব সকলকে, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা কোনো দল এই বিষয়কে সামনে না এনে গোটা বাংলাদেশি মানুষকে, বাংলাদেশকে সামনে নিয়ে আসুন। যে সম্ভাবনা আমাদের সৃষ্টি হয়েছে সেই সম্ভাবনাকে যেন আমরা কাজে লাগাতে পারি। এদিকে বিএনপির নাম ভাঙিয়ে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা দখল, চাঁদাবাজি এবং নানা ধরনের অপকর্ম করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এখন বিএনপির নামে এই চাঁদাবাজি বিভিন্ন রকম কথা আসছে, কিন্তু আমরা বলতে চাই এগুলো কিন্তু বিএনপির নামে অনুপ্রবেশকারী বিভিন্ন আওয়ামী লীগের এরা। আপনারা সাবধান, নতুন কোনো কাউকে দলে ঢুকাবেন না এই কারণে, তার পরিচয় না জেনে, কারণ আমরা আওয়ামী লীগের এরা এখন ঢোকার চেষ্টা করবে, বিভিন্ন জায়গায় তারা ঢুকছে। এছাড়া অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সার্বিকভাবে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এই সরকার যাতে ব্যর্থ না হয় সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় সহযোগিতাও করছে, সরকারকে সতর্কও করছে, যে সমস্ত জায়গায় কারেকশন করা প্রয়োজন সেগুলোর জন্য পরামর্শ দিচ্ছে। কাজেই আমরা চাই এই আন্দোলন বৃথা যেন না যায়। তিনি জানান, আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী 15 সেপ্টেম্বর বিএনপি আয়োজিত সমাবেশ থেকে দেশ গঠনের নতুন বার্তা দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মইদুল ইসলাম, NTV নিউজ, ঢাকা। দিন দিন দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। রাজধানী হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন এ সময় জ্বরে আক্রান্ত রোগীদের সতর্ক থাকতে হবে। ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ তাদের। কায়কোবাদ মাহমুদের রিপোর্ট। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে মহাখালীর ডিএনসিসি হাসপাতালে নিয়ে আসা হয় 14 বছর বয়সী আয়েশা খানমকে। জ্বর আর মাথা ব্যথা সহ ডেঙ্গুর উপসর্গ নিয়ে গত 8 সেপ্টেম্বর তাকে ভর্তি করা হয় এই হাসপাতালে। আমি অসুস্থ ছিলাম, এখানে এসেছি, ভর্তি হয়েছি। আমার ডেঙ্গু ধরা পড়ছে, জ্বর, বমি, এখন বমি কমছে, জ্বরও কমছে। ডাক্তাররা বলছে যে ভালোর দিকে আসছে, 2টা রিপোর্ট আসার পরে আমাদেরকে রিলিজ করে দেবে। এরকমই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন ডেঙ্গুর উপসর্গ নিয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে আসছেন অসংখ্য রোগী। চিকিৎসকরা কাউকে ওষুধপত্র দিয়ে পাঠিয়ে দিচ্ছেন বাসায়, আর যাদের ক্ষেত্রে ঝুঁকি আছে ভর্তি করিয়ে নিচ্ছেন হাসপাতালে। জ্বর আসছে, জ্বরের থেকে মাথাটা ব্যথা করে, প্রচুর বন্ডিবন ব্যথা করে, কান সহ ফুলে গেছে। এখান থেকে ওষুধ আমাকে দিয়ে দিছে, ওষুধ নিয়ে আমি চলে গেছি বাসায় গিয়ে সেরে ওষুধ খাওয়া অবস্থায় আবার আমি জ্বর কমার পরে কিন্তু শরীর দুর্বলতা বাড়তেছিল। নিয়ে আসার পর আল্লাহ নামে একটু সুস্থ হয়েছে, এখন আবার সকাল হইতে বমি, জ্বর, পেটে ব্যথা, অনেক জ্বর ছিল, অনেক মাথা ঘুরাইতো, বমি আসতো, আসার পর স্যালাইন দেওয়ার পর এখন একটু ঠিক হইতেছে। যে কোনো ধরনের জ্বরের ক্ষেত্রেই এ সময় সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। অনেকের হয়তো ইনফেকশন আমি কয়েকদিন আগে করাইছি, ডেঙ্গু তো নেগেটিভ আসছে, কিন্তু তারপরেও যদি বাসায় যে পেশেন্টের অনেক খারাপ লাগে, আবার হচ্ছে যদি বমি থাকে, পাতলা পায়খানা থাকে, সেক্ষেত্রে ডেঙ্গু নেগেটিভ আসার পরেও পেশেন্টকে কনশাস থাকতে হবে। ডেঙ্গুর বাহক এডিস মশার বিস্তার রোধ করতে পারলেই কমবে এ রোগের প্রাদুর্ভাব। তাই সকলকে নিজ বাসার আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাগিদ দিলেন চিকিৎসকরা। কায়কোবাদ মাহমুদ, NTV নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজা পাওয়া 57 বাংলাদেশের মধ্যে বাকি 26 জন দেশে ফিরেছেন। ফিরতে পেরে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানালেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানান প্রবাসীরা। পুনর্বাসনে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন দুবাই ফেরত এসব বাংলাদেশি। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের উত্তাপ দেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়ে বিদেশেও। শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে প্রবাসীরা বন্ধ করে দেন রেমিটেন্স। দেশ ছাপিয়ে উত্তাল হয় ভিন দেশের রাজপথ। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেফতার হওয়া 57 জন বাংলাদেশি সাজাপ্রাপ্ত হন বিভিন্ন মেয়াদে। পরে আন্দোলনে ছাত্র জনতার বিজয়ের পর অন্তর্বর্তী সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যে প্রাধান্য পায় প্রবাসীদের মুক্তির বিষয়টি।
তারই ধারাবাহিকতায় ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশেষ অনুরোধে তাদের ক্ষমা করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। কারাগার থেকে মুক্ত হওয়ার পর তৃতীয় ধাপে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান ২৬ জন প্রবাসী বাংলাদেশি। দেশের মাটিতে পা দিয়ে প্রবাসী যোদ্ধারা সিক্ত হন আপনজন আর দেশের মানুষের ভালোবাসায়। আলহামদুলিল্লাহ, আমরা সরকারকে ধন্যবাদ জানাই। দেশে আসছি এবং মায়ের কোলে আমরা ফিরে আসছি, সুস্থভাবে ফিরে এসেছি। আমরা ডাক্তার ইউনূস স্যারকে আমরা ধন্যবাদ জানাই। ডাক্তার মোহাম্মদ ইউনূস স্যার সহ যারা সংশ্লিষ্ট, যারা সহযোগিতা করেছেন, সকলের প্রতি আমরা কৃতজ্ঞ। দেশে ফিরতে পারলেও এখন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানালেন এসব রেমিটেন্স যোদ্ধারা। অনেকের অ্যাকাউন্টসে আছে যারা অ্যাকাউন্ট থেকে টাকা উঠাতে পারে না, তো সরকার যদি আমাদের যে নেক্সট যাওয়ার জন্য আবার একটা সুযোগ করে দিতে তাহলে আমরা অনেক খুশি হব। ডক্টর জনাব ইউনূস সাহেবকে আমাদের জন্য একটা কিছু করার সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সরকার যেন আমাদের দিকে সুনির্দিষ্ট দিকে তাকায়, আমাদের জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়। বিদেশের মাটিতে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে তাদের মতো আরও অনেকেই কারাবরণ করছেন জানিয়ে বাকিদের মুক্তির বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে দিনাজপুরে পুলিশের গুলিতে আহত আব্দুর রশিদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। দুপুরে দিনাজপুরের রাজবাড়িতে আব্দুর রশিদের পরিবারকে দেখতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাকশাল, একনায়কতন্ত্র, ডিজিটাল আইন দিয়ে সংবাদপত্রে কণ্ঠরোধ করাই ছিল আওয়ামী চেতনা। ৪ অগস্ট দিনাজপুর সদর হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আব্দুর রশিদ গুলিবিদ্ধ হয়েছিলেন। আর্থিক সচ্ছলতা না থাকায় চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছিলেন আহত আব্দুর রশিদ। এ কারণে ভূমিষ্ঠ শিশু কন্যাকে বিক্রি করে দিয়েছিলেন আব্দুর রশিদের স্ত্রী। পরে প্রশাসনের হস্তক্ষেপে শিশু কন্যাকে মায়ের কোলে ফিরিয়ে দেয়া হয়। এর আগে যাত্রাবাড়ি থানার সামনে পুলিশের গুলিতে নিহত দিনাজপুরের বাবুর স্ত্রী শারমিনের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি। পুলিশি বাধা উপেক্ষা করে ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনে সড়কের নামকরণ শহীদ ফেলানী সড়ক করা হয়েছে। রাজধানী বারিধারায় ভারতীয় দূতাবাসের সামনে সড়কেই নামকরণ করে পিপলস অ্যাক্টিভিস্ট কোয়ালিশন প্যাক নামের একটি সংগঠন। সড়কটির নাম পরিবর্তনের অনুমতি না থাকায় পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংগঠনটির নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। এ সময় ভারত বিরোধী স্লোগান দেয় তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে উপস্থিত ছিল সেনাবাহিনীও। তবে শেষ পর্যন্ত দূতাবাসমুখী সড়কে প্রবেশ পথে স্থাপন করা হয় ফেলানীর নাম ফলক। আমরা বিপ্লবী সরকার, স্বাধীন সরকার গঠন করছি। আজকে যদি আমরা স্বাধীন মতো কাজ করতে না পারি, কবে করবো আর? তাহলে কি আমাদের এই রক্ত, এই স্বাধীনতার মূল্য নাই? পুলিশরা বিগত হাসিনার আমলে যেভাবে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, একইভাবে এই জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। বিদ্যুৎ চুক্তি সম্পর্কিত সমস্যাগুলো খুঁজে বের করতে বাংলাদেশের উচিত আদানি গ্রুপের সঙ্গে বসা। সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জেসওয়াল এই পরামর্শ দেন। বলেন, আদানির কাছ থেকে বাংলাদেশের বিদ্যুৎ কেনার চুক্তিটি বেসরকারি খাতের সঙ্গে সম্পর্কিত এবং তাই বিষয়টি যেভাবেই মোকাবিলা করা উচিত। এর আগে ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, আদানি পাওয়ার সহ ভারতের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পর্যালোচনা করবে অন্তর্বর্তীকালীন সরকার। কয়েকদিন আগে বিদ্যুতের বকেয়া বাবদ $800 মিলিয়ন দিতে বাংলাদেশকে তাগাদা দেয় আদানি। এরপরই চুক্তিটি পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। আদানি ছাড়া বর্তমানে ভারতীয় অন্য বিদ্যুৎ প্রতিষ্ঠানগুলো গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য 8.77 টাকা চার্জ করে থাকে। সেখানে আদানি প্রতি ইউনিটে নেয় 14.02 টাকা, যা দ্বিগুণের চেয়েও বেশি। বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে এলসি মূল্য তুলে নিল ভারতের কেন্দ্রীয় সরকার। বিকেলে সরকারের মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ডিপার্টমেন্ট অফ কমার্স, ডাইরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এদিকে হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানিকারকরা জানান, শুধু এলসি মূল্য তুলে নিলে হবে না, তার সাথে পেঁয়াজ আমদানি করতে ভারত সরকারকে প্রতি মেট্রিক টনে যে 40% শুল্ক দিতে হয় সেটাও প্রত্যাহার করতে হবে। ভারতের শিলিগুড়ি পেঁয়াজের রপ্তানিকারকরা জানান, শুক্রবার বিকেলে ভারতের কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানিতে পূর্বে নির্ধারিত প্রতি মেট্রিক টন এলসি মূল্য $550 প্রত্যাহার করে নিয়েছে। এখন থেকে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে নির্ধারিত কোনো এলসি মূল্যের বাধা থাকল না।
দেশকে যারা ফ্যাসিস্ট শাসনে নিয়ে যেতে চায় তাদের বিষ-দাঁত ভেঙে দিতে হবে জানিয়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, নতুন রাজনৈতিক শক্তি গড়ে তোলার মধ্য দিয়ে বাংলাদেশের যাত্রা হবে। বিকেলে রাজধানী মোহাম্মদপুরের নূরজাহান রোডে বেঙ্গলি মিডিয়াম হাই স্কুলে আয়োজিত এক স্মরণ সভায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদ, আহত ও নিখোঁজদের তালিকা প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণ অভ্যুত্থানে নিহত 22 জন, আহত 227 জন এবং নিখোঁজ 2 জনের তালিকা প্রকাশ করা হয়। অনুষ্ঠানে নিহতদের স্বজন ও আহতরা তাদের সাথে ঘটে যাওয়া নির্মম ঘটনার বর্ণনা দেন। প্রত্যেকটি মৃত্যু যাতে বিচার পায়, ন্যায় বিচার ছাড়া নতুন বাংলাদেশ হতে পারে না। হত্যাকারী নির্দেশদাতা শেখ হাসিনা সহ প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। অবিলম্বে এমন একটা কমিশন, এমন একটা কর্তৃপক্ষ চাই যারা আমাদের সমস্ত শহীদের তালিকা পুঙ্খানুপুঙ্খভাবে করবেন। একজন শহীদ তারা যাতে তালিকা থেকে বাদ না যান। প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সকালে রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজের রূপরেখা প্রকাশের দাবিও জানান। প্রতিনিধি সম্মেলন থেকে বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা সহ অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত এবং শহীদদের সর্বোচ্চ স্বীকৃতির দাবি জানানো হয়। আগামী সপ্তাহে দেশের 8 জেলা নিম্নাঞ্চল প্লাবিত হয়ে আবারও বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী 3 দিন চট্টগ্রাম বিভাগের নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার কিছু নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বর্তমানে দেশের সব প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আজ রাতে নিম্নচাপে রূপ নিতে পারে। ফলে রাজধানী সহ দেশ জুড়ে রাত থেকে বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এজন্য দেশের সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেওয়া হয়েছে, আর নদী বন্দরগুলোতে দেওয়া হয়েছে 1 নম্বর সংকেত। যাত্রী প্রতিনিধি বাদ দিয়ে বিগত সরকার লেজুর ভিত্তিক বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশন দিয়ে পরিবহন খাত চালিয়ে সড়ক খাত ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন বিশেষজ্ঞরা। যাত্রী অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় সড়ক পরিবহন আইনে যাত্রী স্বার্থ সংরক্ষণ না থাকায় তা বাতিল করার দাবি জানানো হয়। স্বৈরাচার আওয়ামী লীগ আমলে সড়কের সিন্ডিকেট না থাকলেও নতুন সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ বক্তাদের। আপেল শাহরিয়ারের রিপোর্ট। যাত্রী অধিকার উপলক্ষে বিগত সরকারের করা সড়ক পরিবহন আইনে যাত্রী স্বার্থ উপেক্ষিত শীর্ষক আলোচনা সভার আয়োজন করে যাত্রী কল্যাণ সমিতি। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সভায় বক্তারা বলেন, পরিবহন খাতে সিন্ডিকেট ভেঙে গেলেও তা সুফল পাচ্ছে না যাত্রীরা। পরিবহন সেক্টরে যে আওয়ামী সিন্ডিকেট তারা হয়তো চলে গেছে, ভেঙে গেছে, পালিয়ে গেছে, এখনো তাহলে যাত্রীদের কল্যাণে কাজ হচ্ছে না কেন? ভাড়া কেন কমছে না? নৈরাজ্য কেন কমছে না? এরা কোন সিন্ডিকেট? তাহলে এদেরকে এক্সপোজ করতে হবে, এদের মুখোশগুলো উন্মোচিত করতে হবে। আপনার গাড়ির ফিটনেস ঠিক নাই, টাকা দিয়েই লাইসেন্স পাওয়া যায়, সড়কের কোনো ঠিক নাই, তো প্রতি মুহূর্তে তো হত্যার আয়োজন হচ্ছে। এ সময় বিগত সরকার সড়ক উন্নয়নের নামে মেগা লুটপাট করেছে বলে অভিযোগ করেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব। বিগত স্বৈরাচার আওয়ামী লীগের প্রণীত সড়ক পরিবহন আইন সংস্কার করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এই আইনে পরিবহন পরিচালনার সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনের পাশাপাশি যাত্রী কল্যাণ সমিতির মতামত এবং অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। নতুন সড়ক পরিবহন উপদেষ্টার দৃশ্যমান কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না বলেও অভিযোগ করেন বক্তারা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা এদেশের মানুষকে ঠকিয়েছে, মানুষের সাথে প্রতারণা করেছে।
বিকেলে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কাজী মনিরুজ্জামান বলেন, বিদেশে পলাতক হাসিনা তার দোসরদের মাধ্যমে এদেশে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অশান্ত করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য জাতীয়তাবাদের জনপ্রিয়তাকে ক্ষুণ্ণ করা। তিনি এ ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন। দীর্ঘ ১৭ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বগুড়ার বাগবাড়ি জিয়াবাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাগবাড়ি পরিদর্শন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় তার সাথে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। জেলা প্রশাসক বলেন, জিয়া মানেই বাংলাদেশ। স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ জিয়াউর রহমানের অবদান বাঙালি জাতি আজীবন মনে রাখবে। পরে জিয়াউর রহমানের জন্মস্থান মৈশাবান দাদার বাড়িও পরিদর্শন করেন তারা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আমদানি পরেও কমছে না পেঁয়াজ, আলু ও ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে ৫ থেকে ১০ টাকা। এদিকে মুরগির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। টানা ১ মাস কয়েক ধাপে বেড়ে স্থিতিশীল রয়েছে চালের বাজার। মেসবাহ হাসানের রিপোর্ট। দিনমজুর এই নারী বাজার ঘুরে কিনেছেন ১ ডজন ডিম ও শাক। কিন্তু ঊর্ধ্বমুখীর বাজারে নতুন করে ডিমের দাম বৃদ্ধিতে অনেকটা অসহায় তিনি। দাম আগের চেয়ে একটু বেশি। আগে ১৪০ টাকা করে নিতাম এই জায়গার থেকে, এখন ৫৫ টাকা করে নেয়। আমরা তো আর সচরাচর মুরগি খাইতে পারি না। ভর্তা, তরকারি, আলু ভর্তা এইটাই বেশি খাওয়া হয়। গেল কয়েকদিন ধরে ডিমের দামে চলছে ওঠানামা। নতুন করে ডিম আমদানি হলেও বাজারে দাম তো কমেনি, বরং বেড়েছে। প্রতি ডজন বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা ও সাদা ডিম ১৫৫ টাকা। এখন তো ডিম খাওয়া কম হয়েছে, যেহেতু দাম বাড়তেছে। ডজন আগে ছিল ১৫০, এখন বাড়তে বাড়তে ১৫৫ হয়েছে। এখন তো দাম কমতেছে না, প্রতিদিন মানে ১০-২০ টাকা বাড়তেছে। ব্রয়লার মুরগির দামও কমার লক্ষণ নেই, উল্টো বেড়েছে। কেজি বিক্রি হচ্ছে ১৬৫ থেকে ১৭০ টাকা। সোনালী মুরগির কেজি বেড়ে দাঁড়িয়েছে ২৭০ থেকে ২৮০ টাকা। তবে স্থিতিশীল রয়েছে পেঁয়াজ ও আলু। পাকিস্তানি পেঁয়াজ যেটা আসতেছে সেটার প্রাইসটা একটু হাই। আমার মনে হয় ডিউটি ফ্রি করে দেওয়ার কারণে যেটা ইম্প্যাক্টটা পড়ার কথা ছিল বা দরকার, যেভাবে আমরা চিন্তা ভাবনা করছি সেরকমটা হয় নাই। প্রাইসটা আর একটু লো হইলে পরে এটা আমাদের জন্য ভালো হয়। গ্যাসের সপ্তাহ তো আপনি তো বললামই যে বন্যায় অনেক খামার নষ্ট হয়ে গেছে, মাল শর্ট হইতেছে। গত সপ্তাহে খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দাম ২ থেকে ৬ টাকা পর্যন্ত বেড়ে যায়। সেই দামেই স্থিতিশীল রয়েছে। ১ মাস থেকে দামটা ঊর্ধ্বগতি বাড়তি সবচেয়ে বাড়তি হলো মোটা চাল বলতে কোনটা, বিহার ২৮, তারপরে গুটি সন্না, তারপরে পারিজা পাইজাম নামে একটা, এই 3টা চালের দাম হলো বেশি, কেজিতে ৫ টাকা ৬ টাকা কেজিতে বেশি। সবজির দামও বাড়তি, ভোক্তাদের নাগালের বাইরে। দুজনেই জব হোল্ডার, দুজন জব না করলে আমরা আসলে এখানে টিকে থাকতে পারছি না। একজনের স্যালারিতে আসলে হচ্ছে না, বাসা ভাড়া, বাজার সবকিছু মিলে আসলে কোয়াইট টাফ। বিভিন্ন বাজারের যারা সমিতি আছে তাদেরকে একটু পুরাতন খোলস থেকে বের হয়ে আসতে হবে, নতুন ভাবে জিনিসগুলো চিন্তা করতে হবে। বাজার নিয়ে নতুন ভাবে চিন্তা করার সুযোগ আছে। এখন সেই আমরা আগের যুগে যদি এখনো পড়ে থাকি তাহলে আসলে দিন শেষে ভুক্তভোগী আমরা সাধারণ মানুষ। এখন ৩০০০ টাকা নিয়ে আসলাম, দেখি ৭০০ টাকা আছে। মুরগি কিনলাম, আলু কিনলাম আর ডিম কিনলাম, শেষ টাকা। সরকারের পাশাপাশি বাজার সংশ্লিষ্টরা এগিয়ে আসলে বাজার নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন সাধারণ ক্রেতারা। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ইস্পাহানি প্রিমিয়াম টি খেলার খবর। ক্রিকেট বোলারদের চ্যালেঞ্জ জানিয়ে রান করতে পারলে ভারতের বিপক্ষে ভালো করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রথমবার বাংলাদেশ টেস্ট দলে সুযোগ পাওয়া জাকের আলী। অন্যদিকে রোহিত শর্মাদের ভুলকে কাজে লাগালে তৈরি হতে পারে বাংলাদেশের জয়ের সুযোগ, এমনটাই ভাবনা সাবেক অধিনায়ক খালেদ মাসুদের। রিপোর্ট কুশল ইয়াসিরের। জাকের আলী হঠাৎ করেই
টেস্ট দলে সুযোগ পাননি। 2017 সাল থেকে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলছেন। 49 ম্যাচে 41.47 গড়ে রানের সংখ্যা 2800-র বেশি। সম্প্রতি পাকিস্তানের মাটিতে বাংলাদেশ এ দলের হয়ে ক্যারিয়ার সেরা 174 রানের ইনিংস খেলে ভারতের সফরের জন্য বিবেচিত হন। 26 বছর বয়সী জাকেরের মতে ব্যাটাররা রান পেলে ভারতীয়দের চ্যালেঞ্জ জানানো সহজ হবে। আমরা যদি অ্যাজ এ ব্যাটিং ইউনিট ভালো করতে পারি, দেখেন আমরা আমাদের লাস্ট 2টা টেস্টে দেখেন আমরা সব কিছুতেই ভালো করেছি, বিশেষ করে ব্যাটিংটা কিন্তু ভালো ছিল। আমরা স্ট্রাগল করি ব্যাটিংয়েই। ব্যাটিং যখন খারাপ হয় তখনই আমরা ম্যাচগুলো লুজ করে ফেলি। বলাররা ম্যাক্সিমাম টাইম সাপোর্ট করে। ব্যাটিংটা যদি আমরা ভালো করতে পারি তো এটা আমাদের জন্য খুবই ভালো হবে। কাগজে কলমে বাংলাদেশ থেকে অনেক বেশি এগিয়ে ভারত, তবে মাঠের খেলায় থাকে না কাগজ কলমের হিসেব, বরং প্রতিপক্ষের ভুলকে কাজে লাগালে তৈরিও হতে পারে জয়ের সুযোগ। জয় পেতে সেই সম্ভাবনাকেই লুফে নেবার পরামর্শ সাবেক অধিনায়ক খালেদ মাসুদের। বাংলাদেশ টিম যেভাবে পাকিস্তানে খেলেছে এইভাবে যদি এরকম পারফরমেন্স করতে পারে, একটা বড় প্লাস পয়েন্ট বাংলাদেশ টিমে যে লাস্ট বিগত 6 মাস 1 বছরের একটা কনফিডেন্স ছিল না, ম্যাচ জিতার কনফিডেন্স ছিল না, প্লাস ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছিল না ধারাবাহিক। আমি আশা করি যে এই যে মানে কন্ট্রিবিউশনটা যেন ইন্ডিভিজুয়ালি এবং টিমে যে যেটা ছিল সেটা ইন্ডিয়ার এগেইনস্টে পুরোটা যেন ঢেলে দিতে পারে এবং ইমপ্লিমেন্ট করতে পারে। ভারতের বিপক্ষে সাদা পোশাকে প্রথম জয় এনে দিতে একক পারফরমেন্স নয়, বরং দলের প্রত্যেকের পারফর্ম করতে হবে বলে মনে করেন খালেদ মাসুদ। কুশল ইয়াসির, NTV নিউজ, ঢাকা। বাংলাদেশি ক্রিকেটে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম হয়ে আছে আক্ষেপের প্রতিশব্দ। লঙ্কানদের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পাওয়া এই স্টেডিয়ামটি রাজনৈতিক প্রতিহিংসায় আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা তো দূরের কথা, বরং অবহেলায় স্টেডিয়ামটির কাঠামো হয়েছে জরাজীর্ণ। রাজনৈতিক ও দুর্নীতির কারণে অবহেলিত স্টেডিয়ামগুলোকে সংস্কারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামের বর্তমান চিত্র নিয়ে আতিকুর রহমান সোহাগের পাঠানো তথ্য ও ইমদাদুল হকের ছবিতে রিপোর্ট নিলয় মজুমদারের। বিগত বিএনপি সরকারের আমলে প্রয়াত আরাফাত রহমান কোকোর সার্বিক তত্ত্বাবধানে নির্মিত হয়েছিল শহীদ চান্দু স্টেডিয়াম। 18,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামে ছিল সব রকম সুযোগ সুবিধা। 5টি ওয়ানডে ও 1টি টেস্ট আয়োজন করা এই মাঠ বলি হয় রাজনৈতিক প্রতিহিংসার। ক্ষমতার পালাবদলে হারায় আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা। অল্প কয়েক ম্যাচেই নজর কাড়া স্টেডিয়াম হারিয়েছে তার জৌলুস। বিশ্বের যারা বড় বড় ক্রিকেটার তারা এসে সবাই বলে গেছে যে এটার মতো মাঠ দক্ষিণ এশিয়াতে নাই। তাহলে আপনি সেই স্টেডিয়ামে আপনি খেলা দেন না। দেখেন আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ, এখানে বাংলাদেশের সবচেয়ে বড় বড় অ্যাচিভমেন্ট, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, বাংলাদেশ সবচেয়ে বেশি সিরিজ জিতছে এখানে। এখানকার যে উইকেট, এই উইকেটের কত গুরুত্ব, সেই গুরুত্বটাকে এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন জানি প্রাধান্য দিল না। রাজশাহী ও রংপুর বিভাগের 16টি জেলার একটি মাত্র আন্তর্জাতিক স্টেডিয়াম এটি। এই স্টেডিয়ামে সুযোগ পেলে নিয়মিত অনুশীলন করেন মুশফিকুর রহিম ও তাহিদ হৃদয়ের মতো ক্রিকেটাররা। বিগত কয়েক বছরে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় সরিয়ে নেওয়া হয় স্টেডিয়ামের অনেক সরঞ্জাম, যার কারণে ধ্বংসের মুখে পড়েছে অবকাঠামো। খুনি হাসিনা সরকার, জালেম সরকার, বিনা ভোটের সরকার, এই জিনিসটার তারা কোনো মূল্য দেয়নি। বহু চিৎকার করেও আমরা এটার কোনো কিছু পাই নাই। তো কাজে আমার এখন বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ, এত বড় একটা জাতীয় সম্পদ তারা দেখবেন, তারা খেয়াল করবেন, এবং এটা কোনো বিএনপির সম্পদ নয়, এটা বাংলাদেশের জাতীয় সম্পদ। বগুড়া স্টেডিয়ামের মতো অবহেলিত মাঠগুলোকে নিয়ে সংস্কার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা। আমি মনে করি যে আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচারগুলো আছে, ফতুল্লা স্টেডিয়াম সহ, এগুলোকে যদি আমরা আবার পুনরায় সংস্কারের মাধ্যমে আগের মতো সক্রিয় করতে পারি, তাহলে আমাদের মাঠের সমস্যাটা অনেকাংশে আসলে কমানো সম্ভব। শুধুমাত্র রাজনৈতিক কারণে অবহেলিত এই আন্তর্জাতিক স্টেডিয়ামটি দ্রুতই তার সমহিমায় ফিরবে, এমনটাই প্রত্যাশা স্থানীয় ক্রিকেট প্রেমীদের। নীলয় মজুমদার, NTV নিউজ, ঢাকা। বক্সিং। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য কাল চ্যারিটি বক্সিং টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটি। একদিনের এই বক্সিং টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে স্বাধীন বাংলা বক্সিং X360 ফাইট নাইট। রাজধানীর যমুনা ফেচ পার্কে ইস্ট কোর্টে হবে ম্যাচটি। এছাড়াও হবে আরও 9টি বাউট। ম্যাচে অংশ নিতে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের বক্সার পল পিয়ার্স। বাংলাদেশের বক্সার আব্দুল মুত্তালিবের সঙ্গে বাউটে লড়বেন তিনি।
ভিআইপি ক্যাটাগরিতে 5,000, রেইন ক্যাটাগরিতে 3,000 এবং সাধারণ আসরের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে 1,000 টাকা। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ প্রফেশনাল বক্সিং সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। কক্সবাজারে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টি, পাহাড় ধসে 6 জনের মৃত্যু, আটকা পড়েছে কয়েক হাজার পর্যটক। গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে বললেন মির্জা ফখরুল। বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালে ভর্তি হচ্ছে অসংখ্য রোগী, জ্বর হলে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। জনমত জরিপে ট্রাম্পের চেয়ে 5% এগিয়ে কমলা, ফের বিতর্কের আহ্বান প্রত্যাখ্যান রিপাবলিকানদের। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।